এবার বিয়ের পিঁড়িতে বসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এমন সংবাদে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তা নিয়ে আগ্রহ বিরাজ করছে সবার। বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই ওই সার্ভিস আলম নাকি বিয়া করছে। হাফ লেডি আবার বিয়া করে কেমনে? হাফ লেডি কেমনে বিয়া করে? তারপরে বিয়া করছে আরেকটা মাইয়ারে। হাফ লেডি আরেকটা মাইয়ারে বিয়া করে কিভাবে? বাংলাদেশে কি এখন সমকামী বিয়া জায়েজ হয়ে গেল? একে একে আমাদের সমন্বয় একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। প্রথমে গেল হাসনাত আব্দুল্লাহ, এবার দ্বিতীয় ধাপে আজকে সার্জিস আলম জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ গুরুত্বপূর্ণ সময়েই করে নিলেন। কারণ এই মুহূর্তে সার্জিসের কাছে বিয়ে দেওয়ার জন্য আমার ধারণা বাংলাদেশের হাজার হাজার পরিবার চায় এই পরিবারটার সাথে আত্মীয়তা হোক। তো আমরা একটু আগে দেখলাম যে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। দেখছেন তো, যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন। এটা কাদের উদ্দেশ্য করে বলছি? এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মানুষ দেশে ফিরে অবশ্যই গুড, ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা। এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই? কোন এই দেশের মানুষ এই কষ্ট। অবশেষে বিয়ে করে ফেললেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক সমন্বয়ক সার্জিস আলম। তো বন্ধুরা, এই সমন্বয়ক সার্জিস আলম কোথায় বিয়ে করলেন এবং কিভাবে বিয়ে করলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই সমন্বয়ক সার্জিস আলম আসলে কোথায় বিয়ে করলেন এবং কাকে বিয়ে করলেন। বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই কৌতূহল আছে। তো ইতিমধ্যে আপনারা একটা ছবি দেখেছেন, সাদা নিকাব পরা একটা ছবি, খুবই ধূসর। তবে ছবি তোলার অনুমতি ছিল না, এরপরও কোন ফাঁকে দিয়ে পোংটা পোলাপাইন থাকে না, ছবি একটা তুলছে। তো সেখানে শুধু তার চোখ দেখা যাচ্ছে। তো এরপরে ফেসবুকে অনেকগুলো ছবি, ফেক ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ। তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি, সার্জিসের স্ত্রীকে কেনই বা তার ছবি মিডিয়াতে আসে নাই। তবে বাংলাদেশের মনে একটা বিষয় আছে, যে বললাম না, আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, একজন মানুষ যদি একটু কথায় কথা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, তো মনে করে এই লোকটা হয়তো জামাতি অথবা চরমোনাই অথবা ধরেন হেফাজতে ইসলাম, মানে আমরা ভাই ভাই নিছি, আমরা যারা নর্মাল ফ্যামিলির মানুষ আছি আমরা কোনো ইসলামিক আদব কায়দা করব না। কারো একটা বাচ্চা যদি হাফেজ হয়, কোনো একজন বোন যদি নিকাব করে, পর্দা করে, তো আমরা ভাই ভাই নিচ্ছে যেটা জামাতের মাইয়া নয়তো শিবির কর্মীর বোন, মানে এরকম একটা ট্যাগ, বা ইমাম সাহেবের মেয়ে, এটা কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু ঘটনাটা ব্যতিক্রম। সোশ্যাল মিডিয়াতে এক ধরনের শোরগোল পাকাই গেছে যে সার্জিসের যিনি শ্বশুর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, কিন্তু তো তিনি জামাতের কর্মী বা জামাতের একজন বড় নেতা, গুপ্ত নেতা। দীর্ঘদিন সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তার পরিচয় প্রকাশ হয়নি। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি জামাতের নেতা না, তিনি এমনিতে একজন ধার্মিক মানুষ। তা আমি যতটুকু তথ্যপাত্র ঘাটছি, সেখানে জামাতের নেতা বলতে আসলে কোনো শব্দ আমরা খুঁজে পাই নাই। তবে সার্জিস সবসময় পাঞ্জাবি পরে, আবার সার্জের স্ত্রী মাশাআল্লাহ একজন কোরআনে হাফেজা, আবার মানে এই সকল কিছু মিলেয়া অনেকের কাছে মনে হচ্ছে যে হয়তো জামাতের কোনো নেতার কন্যাকে বিয়ে করেছেন সার্জিস। আসুন দেখি সার্জিসের শ্বশুরবাড়ির বা স্ত্রীর আসল পরিচয় কি আসছে। সার্জিসের শ্বশুরবাড়ি হচ্ছে আপনার বরগুনা জেলার সদর উপজেলার ২ নং গৌরীচান্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। সার্জিসের শ্বশুর হচ্ছেন ব্যারিস্টার লুৎফুর রহমান। তো তিনি আপনার কি বলে যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সম্ভবত সুপ্রিম কোর্টের।
সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, তো এরপর ওনার সম্পর্কে যতটুকু তথ্য আমরা পাচ্ছি, তিনি আপনার পেশাগত কারণে ঢাকাতেই থাকেন। আর ওনার মেয়ে এবং 2 ছেলে, মানে সার্জিসের স্ত্রী, একটাই কন্যা আপনার এ লুৎফুর রহমান সাহেবের, আর বাসা হচ্ছে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। আর সার্জিসের স্ত্রীর নাম হচ্ছে শারমিন আক্তার রাইতা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ। 1 বোন এবং 2 ভাইয়ের মধ্যে হাফেজা রাইতা সবার বড়। সবসময় তিনি পর্দা মেনে চলেন, যার কারণে তার ছবি বা পরিচয় প্রকাশ করা হয়নি। বুঝাতে পারছি যে একজন মানুষ একটু কি বলা হয় যে একটু বোরকা পরলো অথবা নামাজ রোজা করলো, হাতের মধ্যে গ্লাভস পরলো, পায়ে মোজা পরলো, শুধু চোখ দেখায় হাঁটে, তা আমরা ভাই নেই যে ভাই এগুলা স্পেশাল কোনো ধার্মিক এডিশন অথবা ইমাম সাহেবের মেয়ে। এটার মেইন সমস্যাটা হচ্ছে আমরা জিনিসগুলোকে স্পেসিফিকেশন করে ফেলছি। কেউ যদি হঠাৎ করে জয় বাংলা বলে, এই আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ, বাংলাদেশ জিন্দাবাদ বলে বিএনপি বিএনপি বিএনপি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে, এটা তো ভাই কিছু জিনিস তো এই দেশের ট্রেডিশনাল ইস্যু আছে, তাই না? জাতি মানতে নারাজ। আপনারা নগদে যেই সরকার ক্ষমতায়, এর বিপরীত সরকারের কোনো স্লোগান যদি আপনার মুখ দিয়ে বের হয়, যেমন ধরেন এখন কেউ জয় বাংলা বললে কোনো কথা নেই, তার ধৈরা ধোলাই দিয়া নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ বলে আপনারা চালান করে দিবে। 6 মাস আগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি কোনো দাড়ি টিপলা ব্যক্তি আওয়াজ চলছে, নিষিদ্ধ সংগঠন শিবির বলে তারা চালান করে দিচ্ছে। তো এখন সার্জিস যারা বিয়ে করছে, তিনি একজন কোরআনে হাফেজা, সম্মানিতা ব্যক্তি। অবশ্যই বাবা মেয়েকে দ্বীনি শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা একটা ক্যালকুলেশন খুঁজতে চাচ্ছি। কারণ কি, সার্জিসের মুখ দিয়ে শিবির সম্পর্কে প্রশংসা আসে, সার্জিস তারা জামাত সম্পর্কে কোনো নেগেটিভিটি করে না, জামাত আবার বৈষম্যবিরোধী আন্দোলনের সকল কাজে সাপোর্ট করে যায়। তো সেইখান থেকে মানে বিএনপিপন্থী নেতাকর্মীরা যারা আছেন, আওয়ামীপন্থী নেতাকর্মীরা যারা আছেন, তারা 2+2 = 4 ক্যালকুলেশন মেলানোর জন্য ভাবছেন যে জামাতের কোনো নেতার মেয়েকে বিয়ে করছেন সার্জিস। তো ব্যারিস্টার লুৎফুর রহমান সাহেবের এ পর্যন্ত কোনো পলিটিক্যাল পরিচয় সামনে আসে নাই, তবে ভবিষ্যতে আসলে হয়তো বোঝা যাবে। বাট যতটুকু বুঝলাম যে না, শর্টকাটে এরকম কিছুই না। তো যাই হোক, কংগ্রেচুলেশন দ্য ব্লুটুথ বয়, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয়। এই মুহূর্তে সবই আছে, শুধু একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে সুন্দরী একটা বউ। তো যাই হোক, একে একে আমাদের সমন্বয় একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। প্রথমে গেল হাসনাত আবদুল্লাহ, এবার দ্বিতীয় ধাপে আজকে সার্জিস আলম জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ গুরুত্বপূর্ণ সময়েই করে নিলেন। কারণ এই মুহূর্তে সার্জিসের কাছে বিয়ে দেওয়ার জন্য আমার ধারণা বাংলাদেশের হাজার হাজার পরিবার চায় এই পরিবারটার সাথে আত্মীয়তা হোক। তো আমরা একটু আগে দেখলাম যে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, আর আজকে তিনি আপনার বিয়ে করেছেন বলে তথ্যসূত্র বলছে। তো অনেকে বলছিলেন যে সার্জিসের বয়স কত, না বয়স আছে। আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি যে একটা ছবি পোস্ট করেছেন, যে ছবি থেকে আসলে আমরা সবাই জানতে পেরেছি যে সার্জিস বিয়ে করেছে। সেখানে আসিফ লিখছেন যে নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। তো আমাদের এই বিয়ের প্রোগ্রামে মোটামুটি যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা আছেন, উপদেষ্টারা আছেন, সবাই ছিলেন। তো পাত্রী আসলে কে, এই মুহূর্তে প্রশ্ন। যতটুকু গণমাধ্যমের সূত্র বলছে, পাত্রী হচ্ছে তাদের পারিবারিকভাবে পছন্দকৃত পাত্রী, আর পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে, কোনো রিলেশন টাইপ বিয়ে এরকম না। মানে এখানে নানান কমেন্ট আছে, বাট বেশ কয়েকটা গণমাধ্যম থেকে দেখা গেল যে পরিবারের সম্মতিতেই তিনি বিয়ে করেছেন, আর পাশাপাশি পাত্রী পারিবারিকভাবে পছন্দ করা হয়েছে। পাত্রী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। তবে এর বাহিরে পাত্রী সম্পর্কে আর ওইরকম কোনো তথ্য আসে নেই যে কোন জেলার, কি করেন বা কি হাবিজাবি। আর ইতিমধ্যে যে ছবিগুলো আপনারা অনেকগুলো দেখছেন, তো কোনটা যে আসলে সঠিক কোনটা যে ভুল এই মুহূর্তে সেটাও বলার সুযোগ নেই, কারণ এডিটিংয়ের যুগ চলে, এআই এডিটিংয়ের যুগ চলে। তো সার্জিসের বিয়ের খবরে আমরা কমেন্টগুলোতে বেশ কিছু মজার মন্তব্য দেখেছি। তো এর মাঝখানে কিছু কমেন্ট আছে যে যারা জুলাই আন্দোলনে আহতরা আছেন,
তাদের বক্তব্য, ভাই আমরা হাসপাতালের বেডে শুইয়া চিকিৎসার জন্য কাতরাচ্ছি, আমরা চিকিৎসা পাচ্ছি না, আর আপনারা ওদিক দিয়ে নাম পদবি ব্যবহার করে বিয়ে শাদী করে এশ করতেছেন। তো এখানে নানান ধরনের আবার আওয়ামীপন্থী যারা আছেন লিখতেছেন, হায় হায় রে দেখো এই পোলার নমুনা কি, এরা তো দেশটা এই করতেছে। আবার যারা তাদের সমর্থকরা আছেন তারা কংগ্রেচুলেশন দিচ্ছেন যে ভাই বিবাহিত জীবন সুখের হোক, আগামী দিনে রাজপথে আপনাকে আরও বড় হিসাবে দেখতে চাই। আবার কেউ কেউ বলছেন যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু, বিয়ে করলেন তো শেষ হয়ে গেলেন, মানে থাকে না নানান ধরনের মিক্সিং বক্তব্য। তবে আমরা দোয়া করি বিবাহিত জীবন ভাই প্রত্যেক পুরুষের সুখী হওয়া জরুরি। আর এখন যে সময়টা সমন্বয়কদের জন্য মানসিক একটা শান্তির জায়গা দরকার আছে, একটা মানসিক সাপোর্টিংয়ের জায়গা দরকার আছে। হ্যাঁ, ধরেন ঘরের বউ যদি ভালো হয় তাহলে অনেক কিছুই। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনুস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমতো বোমা ফাটানো বলে মনে হতে পারে, আমি তাই মনে করি। এবং এই মন্তব্য আমাদের রাজনৈতিক মাঠে বড় উত্তাপ তৈরি করার সম্ভাবনা আছে, যদি না প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ব্যাপারে ক্লারিফিকেশন দেওয়া হয় এবং সেটা যদি তিনি জোন না করেন। আমি বক্তব্যটা একটু পড়ি। প্রথম আলো বা অন্যান্য অনেক পত্রিকা এটাকে ট্রান্সলেট করেছে। এটার মূল ভার্সন যেটা, আমি ওনার পডকাস্টটাও শুনেছি, এটা পাওয়া যায়, আপনারা যে কেউ শুনে নিতে পারেন। ওখানে একটু মূল বিষয় যাওয়ার আগে ওখানে বলি, ওখানে মূলত উনি কিভাবে দায়িত্ব নিয়েছেন, কি প্রেক্ষাপটে নিয়েছেন, এই গল্পগুলো তার মুখে আমরা অনেকবার শুনেছি। তিনি আবারও সেগুলো বলেছেন, সেগুলো জানিয়েছেন। ভারতের প্রোপাগ্যান্ডার জবাব দিয়েছেন খুবই চমৎকারভাবে, মিথ্যা প্রোপাগ্যান্ডা যেগুলো হচ্ছে। এবং তার চাইতেও খুব মজা লেগেছে আমার কাছে, টিউলিপ সিদ্দিক নিয়ে আলোচনা করছিলেন এবং এই চোর বা এই ডাকাত ফ্যামিলিটাকে নিয়ে যে কঠোর ভাষায় তিনি আগেও কথা বলেছিলেন সেটা আবার বললেন এবং দুর্দান্ত লেগেছে। এবং আমি ট্রুলি বিশ্বাস করি টিউলিপ সিদ্দিকের চাকুরি, মানে মন্ত্রিত্বের চাকুরি যাওয়ার ক্ষেত্রে খুব বড় রোল প্লে করেছিল আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য। তিনি দেশে থাকতেই এটা নিয়ে খুব কঠোর অবস্থান জানিয়েছিলেন। অফ টপিক হলে যোগ করে রাখি, টিউলিপ সিদ্দিকের এমপিত্ব নিয়ে আলাপ চলছে এবং আমি মনে করি ওখানে বাংলাদেশি যে কমিউনিটি আছে, ডায়াসপোরা যারা আছেন, তারা তার মানে এমপিত্ব থেকেও তাকে যেন সরে যেতে হয় সেই চাপ তারা অব্যাহত রাখবেন। এখানে ডক্টর ইউনুস ছাত্রদেরকে নিয়ে যা বলেছে, বিশেষ করে শেষ অংশের কথাটাই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে বলে আমি মনে করি। সেটার আগে এমনি দল নিয়ে অনেক কথা বলেছেন, একটু পড়ি। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করে। আমি তাকে কোট করছি। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে। তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে তারা কেন নিজস্ব দল গঠন করছে না, তারা একটা সুযোগ নেবে। তারা বলছেন যে তাদের কোনো সুযোগ নেই, এমনকি সংসদে একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস আরও বলেন, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়বে, একটু আশঙ্কার কথা আছে। বাংলাদেশের যে টিপিক্যাল রাজনৈতিক কালচার, উনি বলছেন এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। এক পর্যায়ে তিনি বলেন ভারতীয়রা যেসব বিষয় বলছেন তার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনূস হয়তো নাও ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই জায়গায় সেই কথাগুলো আছে যেগুলোকে বোমা ফাটানো মনে হতে পারে। তিনি বলছেন আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। তরুণেরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোঠানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই।
তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সব কিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটা বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় থাকবে। এই জায়গাটা আমি আবারও পড়ি, শেষ অংশটা, যেখানেই আসলে অনেকগুলো কথা আছে যেগুলো মারাত্মক রকম পলিটিক্যাল ডিবেট ট্রিগার করতে পারে। তিনি বলছেন তাদের খারাপ কোনো কিছু সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ছাত্রদেরকে তিনি প্রশংসা করছেন। মানে এই প্রশংসা যখন তিনি করছেন তখন এটাকে আমরা কিভাবে দেখব, এবং এর রিডিং বিটুইন লাইনস হচ্ছে, অনেকেরই আছে যেটা উনি পরে বলেও ফেলছেন, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। এই জায়গাটা, এই বাক্যটাকে আমরা যদি অ্যানালাইজ করি, তার মানে স্টুডেন্টরা রক্ত দিয়েছে, ট্রু, কিন্তু এখানে আবার সেই ন্যারেটিভ যে স্টুডেন্টরাই রক্ত দিয়েছে। আমি বলছি না এইভাবে বলা হয়েছে, কিন্তু আমরা যদি কনটেক্সটের সাথে মেলাই, আমাদের প্রধান উপদেষ্টা এই মুভমেন্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে স্টুডেন্টরা তাকে এমপ্লয় করেছে, স্টুডেন্টরাই সব কিছু করেছে, তরুণরাই সব করে ফেলছে এবং স্টুডেন্টরা বিশেষ করে সব করছে, এই আলাপ উনি ক্রমাগত দিয়েছেন। নট অনলি দ্যাট, এই মুভমেন্টটা একটা মেটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট ছিল। উনি যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছিলেন তখন মিস্টার মাহফুজ আলমকে তিনি এই মুভমেন্টে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলে পরিচয় করে দিয়েছেন। পরে আমরা কথ্য ভাষায় অনেকে এটাকে মাস্টার মাইন্ড এই শব্দটা ব্যবহার করতাম। যদিও ডাভোসে এসে তিনি এটাকে একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট এবং এখানে কোনো লিডার ছিল না বলেছেন, কিন্তু এখানে আবার যেহেতু তার একটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে, স্টুডেন্টদেরকে আবারও ক্রেডিট দেওয়ার একটা টেন্ডেন্সি আমি মনে করি। আমাদের এই পোস্ট 5th অগস্ট আমাদের মধ্যে যে ধরনের বিভেদ তৈরি হয়েছে তার মধ্যে একটা খুব বড় কারণ হচ্ছে এই ক্রেডিট ক্লেম করা। স্টুডেন্টরা তার জায়গা থেকে করছিলেন, কিন্তু যখন প্রধান উপদেষ্টা সেটাকে এন্ডোর্স করছিলেন সেটা বিভেদটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। এখানে কিন্তু আবার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। পরের বাক্যটাও কিন্তু, পরের অংশটা বাক্যের পরের ক্লজটাও খুবই বিতর্ক তৈরি করতে পারে। তার মানে হচ্ছে ছাত্ররা যা অর্জন করেছে সেটা আর কেউ রক্ষা করতে পারবে না, তাই ছাত্রদেরকে সেটা রক্ষা করতে হবে। তাত্ত্বিকভাবে বলছি, নির্বাচনের ক্ষেত্রে যদি একটা দল ক্ষমতায় আসে, নিশ্চয় আওয়ামী লীগ আসছে না, সো আওয়ামী লীগের বাইরে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা সংগঠন ব্যক্তি এই অভ্যুত্থানের পক্ষে ছিল, অনেক অ্যাক্টিভলি মাঠে ছিলেন, প্রত্যেকেই শেখ হাসিনার এই বিভৎস মাফিয়া রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে। সো তাহলে কি প্রশ্নটা এটা দাঁড়ালো, তাদের কেউ যদি ক্ষমতায় যায় তারা যে অর্জন হয়েছে সেটা রক্ষা করতে পারবে না? আচ্ছা, যদি না পারে তাহলে তো ছাত্রদেরকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গিয়ে এটা রক্ষা করতে হবে। তাহলে কি ছাত্রদের ক্ষমতায় যাওয়াটাই জরুরি? আর ক্ষমতা যাওয়া ছাড়া তারা এটা রক্ষা করতে পারছে না, তাই না? রাজনীতিতে যদি যায় তারা, বা রাজনীতিতে আসলে তো করা যায় না, তো ছাত্রদের তো ক্ষমতায় যাওয়ার প্রবাবিলিটি নাই। কিন্তু এর মধ্যে এরকম ইন্টারপ্রিটেশন কেউ তৈরি করতে পারে, কারণ উনি বলছেন এরপর, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। লেটস কল আ স্পেড আ স্পেড। কেউ বলবেন যে বাক্যের মাধ্যমে কি বুঝিয়েছেন, যারা এটা করে তাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি, যে বললাম স্পেডকে স্পেড যদি বলি, তাহলে আসলে এখানে বিএনপির প্রতি একটা ইঙ্গিত আছে, এরকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়। আমি বলছি না আমাদের প্রধান উপদেষ্টা এই কাজটা করেছেনই, কিন্তু পড়লে এই ইন্টারপ্রিটেশন করা যায়, কারণ দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে ছাত্ররাই এই ক্যাম্পেইন করেছে। নট অনলি স্টুডেন্টস, জামায়াতও এই ক্যাম্পেইন করার চেষ্টা করেছে। তারাও নাম না ধরে বলেছে
যে এক গ্রুপ গেছে আরেক গ্রুপ খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সেই জন্যই তারা খুব দ্রুত নির্বাচন চায়। এই আলাপগুলো জামায়াত করেছে, এই আলাপগুলো ছাত্ররাও করেছে, আমাদের চোখে নিশ্চয়ই পড়েছে। সো এখানে যখন প্রধান উপদেষ্টা একই ন্যারেটিভ, একই বক্তব্য দিয়ে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি ইঙ্গিত করেন, সেটাও কিন্তু খুবই প্রবলেম্যাটিক। তারপর বলছেন এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় স্বচ্ছ থাকবে। কোন সময় এই বক্তব্যটা আসলো? যখন কয়েকদিন আগেই বিএনপি মহাসচিব সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উনি প্রশ্ন আসলে তোলেন, উনি বলেছেন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকা উচিত হবে, কারণ স্টুডেন্টরা যদি দল তৈরি করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতে পারে, তখন স্টুডেন্টদের ওই সরকারে থাকা না থাকা নিয়ে প্রশ্ন। এরপরেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সরকারকে উনি এখন পর্যন্ত নিরপেক্ষ মনে করেন কিনা। তিনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত উনি নিরপেক্ষই মনে করেন। কিন্তু যখন উনি এই প্রশ্ন তুলছেন, তখন যখন প্রধান উপদেষ্টা স্বয়ং এই ধরনের একটা বক্তব্য দেন যেটার অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, লজিক্যালি জাস্ট টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনই হতে পারে, আর রিডিং বিটুইন লাইন্সে তো অনেক কিছুই আসতে পারে সম্ভব। ফলে এই প্রশ্নটা যখন আসবে তখন বিএনপি যে কথাটা বলছিল যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সরকারের, সেই প্রশ্নটা তো বেশ উচ্চকিত হয়ে উঠবে। এবং এই ঘটনাটা এমন সময় ঘটবে যখন বিএনপি আর সরকারের মধ্যে কিছুটা অবিশ্বাসের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের আগেই বিএনপি ফেব্রুয়ারিতে তাদের নির্বাচনের দাবিতে মাঠে নামার আওয়াজ তুলছিল। তারা জুলাই আগস্টে তাদের নির্বাচন চাইছিল। এটাকে এক ধরনের রেটরিক হিসাবে আমি ইন্টারপ্রিট করেছি যে বিএনপি হয়তো এই বছরের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেই উইল বি হ্যাপি উইথ দ্যাট। কিন্তু এখন এই প্রেক্ষাপটে যখন এই আলাপটা আসলো, এটা বিএনপিকে আরো ভীত করে তুলবে। মানে বিএনপির ছাত্রদের দল নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের দলটা যেমন হতে যাচ্ছে, যা হতে যাচ্ছে, এটা বহুদিন সময় লাগবে। তারা অনেক ভুল করেছেন, এই কারণে সময় আরো বেশি লাগবে। স্টিল তাদের একটা ভালো পটেনশিয়াল আছে, কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো পরিস্থিতিতে যাওয়া, নির্বাচনের চ্যালেঞ্জ জানানোর পরিস্থিতিতে যাওয়া অনেক অনেক বছরের ব্যাপার। মানে আমি এভাবে বলি যে অন্তত 20 বছরেও যদি ছাত্রদের এই দল, নতুন দলটা যদি একটা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে ওঠে পলিটিক্যাল ফিল্ডে, পলিটিক্যাল পার্টিদের মধ্যে, এটাই অনেক কিছু। তো বিএনপির আসলে কোনো বিপদের কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। কিন্তু বিএনপির ওই ভীতির জায়গাটা হচ্ছে কোনো না কোনোভাবে নির্বাচনকে ম্যানিপুলেটেড হয় কিনা, বা নির্বাচন পর্যন্তই গেল না, কিছু না কিছু একটা ঘটলো, কিছু না কিছু একটা ঘটানো হলো, যে কারণে নির্বাচন হলো না, নির্বাচন পেছাতে থাকলো। এই ভীতির জায়গাগুলো আছে এবং এখন এই ভীতির পরিস্থিতিও তৈরি হলো প্রধান উপদেষ্টার বক্তব্যের ক্ষেত্রে। এখন বিএনপি যদি তার নির্বাচনের দাবিতে, তার এই ভীতিজনিত কারণে সে যদি নির্বাচনের দাবিতে আরো মাঠে নেমে আসে, সেটা এই মুহূর্তে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে পারে। সংঘর্ষ কি ইন্টেন্সিটিতে হবে যদি হয়, আমরা কোনোভাবেই চাই না সেটা হোক, কিন্তু যদি হয় সেখানে ছাত্রদের শক্তি সেই অর্থে আর অতটা নেই। এবং ছাত্রদের সাথে জামায়াতের, শিবিরের এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি বক্তব্যের ক্ষেত্রে, এবং এটা শোনা যায় তাদের সমাবেশে বহু সময় জামায়াত শিবিরের অ্যাক্টিভিস্টরা, কর্মীরা, সমর্থকরা গিয়ে হাজির হন। সো এই দুই পক্ষেরও, মানে বিএনপির সাথে যদি এই দুই পক্ষেরও কোনো সাংঘর্ষিক পরিস্থিতি হয়, অথবা বিএনপি যদি মাঠে নেমে যায়, এই প্রশ্ন তো আমরা করতে পারি যে এই সরকার কি শেখ হাসিনার মতো গুলি করে, গ্রেফতার করে, গুম করে, বিচার বহির্ভূত হত্যা করে, মামলা করে ক্ষমতায় টিকে থাকবে? তারা কি সেটা অ্যাফোর্ড করতে পারে? আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, পুলিশ কি, শেখ হাসিনার পুলিশ যেভাবে শেখ হাসিনার কথা শুনেছে, এই পুলিশ কি বিএনপির মতো একটা দলের বিরুদ্ধে সেভাবে এখন নামবে এই সরকারের কথা শুনে, যে সরকারটা অলরেডি বেশ উইক একটা সরকার বলে মনে হয়? তার চাইতে ওই যে বলল, যদি শোনেও, তাহলে কি ডক্টর ইউনূস শেখ হাসিনা হয়ে উঠবেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য? অনেক রকম জটিলতার পরিস্থিতি তৈরি হতে পারে যদি সরকার এই রাজনৈতিক দলের পেছনে আছেন, বিশেষ করে ডক্টর ইউনূস এটাকে সমর্থন দিচ্ছেন,
এরকম যদি পারসেপশন তৈরি হয়। এর আগে কখনো কখনো কোনো না কোনো উপদেষ্টার বক্তব্যের মধ্যে আমরা এক্সিস্টিং দলগুলোর প্রতি তীব্র আক্রমণ, তাচ্ছিল্য এগুলো দেখেছি। নির্বাচন প্রশ্নে কেউকে বিএনপি যে ধরনের বক্তব্য দিচ্ছে, বিশেষ করে নির্বাচন, সেটা নিয়ে পাল্টা আক্রমণ করতে দেখেছি। কিন্তু প্রধান উপদেষ্টা দীর্ঘদিন থেকে একটা আলাপ করেছেন, বলেছেন, রিপিটেডলি বলেছেন যে তারা মূলত ফ্যাসিলিটেট করছেন। তারা বিভিন্ন দলগুলোর মধ্যে সংস্কার সহ সব কিছু নিয়ে আলাপ করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য। সেই জায়গায় যদি এই পারসেপশন তৈরি হয় যে সরকার আসলে সত্যিকার অর্থে একটা কিংস পার্টি, যে পার্টিটা হচ্ছে সেটা আসলেই কিংস পার্টি, এবং সরকার সেই তার যাবতীয় সব লজিস্টিক্স দিয়ে সেই সরকার সেটাকে গড়ে তুলবে। যদি লজিস্টিক্স অনেক সময় সব কিছু গোপন থাকে, কিন্তু সরকারের একটা প্রকাশ্য রীতিমতো বা খুবই সেমি প্রকাশ্য একটা সমর্থন ওই দলের প্রতি আছে, এটাই আসলে আমাদের পলিটিক্সের এক্সিস্টিং সেটেলমেন্টকে ভেঙে দেবে। কারণ সবগুলো দল এই সরকারকে সমর্থন করেছে কারণ তারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, যার কোনো পলিটিক্যাল স্টেক নেই। সেটা যদি তৈরি হয়, পরিস্থিতি যথেষ্ট খারাপের দিকে যেতে পারে। বটম লাইন, আমরা আসলে আরেকটু বুঝতে চাই, আমরা প্রধান উপদেষ্টার দিক থেকে একটা ক্ল্যারিফিকেশন পাওয়াও হয়তো আমাদের জন্য ভালো হবে। আমরা আগেও দেখেছি যখন কোনো কনফিউশন তৈরি হয়েছে তখন এক ধরনের ক্ল্যারিফিকেশন দেয়া হয়েছে। আমাদের নিশ্চয়ই মনে আছে আল জাজিরার সাথে সাক্ষাৎকারে সরকার কতদিন ক্ষমতায় থাকবে, 4 বছর থাকতে পারে ধরনের একটা বক্তব্য তার ওই স্পিচ, তার ইন্টারভিউতে ছিল, ইন্টারপ্রিট করা যায়। তিনি সেটাকে ডিসাউন্ড করেছেন। একটি রিপোর্ট প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস, সেনাবাহিনীতে কুয়ের চেষ্টা করা হচ্ছে, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উৎখাত করার ষড়যন্ত্র করা হচ্ছে, এমন খবর দ্য ইকোনমিক টাইমস দিয়েছে, ভারতের অন্যতম প্রভাবশালী একটি গণমাধ্যম। সেনাবাহিনীতে পাল্টা কুয়ের নানান ধরনের ইতিহাস আমাদের সামনে রয়েছে, নানান ধরনের ঘটনা সম্পর্কে আমরা জানি, কিন্তু বর্তমান সময়ে এ ধরনের কোনো কিছু ঘটতে যাচ্ছে কিনা আমরা নিশ্চিত নই। তবে যে ধরনের রিপোর্ট ভারতের গণমাধ্যমগুলোতে প্রকাশ হচ্ছে, ইকোনমিক টাইমস এই রিপোর্টটি বেশ কয়েকদিন আগে প্রচার করেছে, 26শে জানুয়ারি। তারপরে এসে 30শে জানুয়ারি আনন্দবাজার এই ধরনের একটি রিপোর্ট প্রকাশ করেছে। এর কোনোটির প্রতিবাদ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এসেছে, কোনোটির বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমাদের চোখের সামনে পড়েনি। কেন পড়েনি সেটাও আমি ঠিক বলতে পারবো না। দ্য ইকোনমিক টাইমস যেটি বলছে যে প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশে ইসলামপন্থী এবং প্রগতিশীলদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি সম্ভাব্য অভ্যুত্থান নিয়ে গুঞ্জন চলছে। সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা, যার নাম এখানে উল্লেখ করা হয়েছে, আমি উল্লেখ করছি না সঙ্গত কারণেই, বলা হচ্ছে ওই শীর্ষ কর্মকর্তা সেনাবাহিনীর লাগাম নেওয়ার ষড়যন্ত্র করতে পারেন। এখন এইগুলো যে রিপোর্ট আকারে প্রকাশ হচ্ছে, এর পিছনে উদ্দেশ্য নানান ধরনের থাকতে পারে, হতে পারে আমি জানি না যে তারা আসলেই কোনো সোর্স থেকে এই ধরনের তথ্য পেয়েছে কিনা, আবার এগুলো ইচ্ছাকৃত করে সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির একটা চেষ্টা থাকতে পারে, সন্দেহের বীজ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা থাকতে পারে। তবে তারা যেভাবে উল্লেখ করছে মোটামুটি মনে হচ্ছে যে এরকম একটা সত্যতা অবশ্যই রয়েছে। এখানে বলা হচ্ছে যে ওই শীর্ষ সেনা কর্মকর্তা গত সপ্তাহে নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান ঢাকা সফর করে গেছেন। সেই সময়ে তিনি তার সঙ্গে বৈঠকও করেছেন। এমনকি সেনাবাহিনীর বিভিন্ন সূত্রগুলো নাকি ইকোনমিক টাইমসকে জানাচ্ছে যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর বা গোয়েন্দা যে শাখা সেটির সমর্থন নিয়ে আরও চেষ্টা করছেন। আমাদের সেনাপ্রধান সম্পর্কে তো দুটি গ্রুপ দাঁড়িয়ে গেছে, একটি তার পক্ষে একটি বিপক্ষে, দেশের অভ্যন্তরেই।
সেই জায়গা থেকে তারা যেমন একটি পক্ষ নিয়ে তার সম্বন্ধে যে ন্যারেটিভ আমাদের সামনে উপস্থাপন করছে ইকোনমিক টাইমস, সেখানে বলা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান আদর্শগতভাবে একজন মধ্যপন্থী ভারতের প্রতি অনুকূল মনোভাব তিনি পোষণ করেন এবং সেনাবাহিনীকে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করে দেশটির একটি পূর্ণাঙ্গ ইসলামপন্থী অধিগ্রহণকে প্রতিরোধ করছেন। 5 আগস্টের পর দেশে একটা শক্তিশালী ইসলামী ফোর্স দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, এটুকু আমরা জানি। মৌলবাদী একটি গোষ্ঠীর আস্ফলন আমরা বিভিন্নভাবে উপলব্ধি করতে পারছি। এটা মিথ্যা কিছু নয়, এটা গুজব কিছু নয়। নানান ধরনের ঘটনা তো ঘটছে দেশে এবং সেটি প্রতিরোধ করার জন্য জেনারেল ওয়াকরুজ্জামান চেষ্টা করছেন। সেটি হয়তো কারোর জন্য চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। আমাদের সেনাপ্রধান নিয়ে আমি যেটা বলছিলাম যে পক্ষ বিপক্ষ নানান ধরনের মন্তব্য বলি বা রিউমার বলি, নানান ধরনের অনেক কিছু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 5 আগস্টে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেন, এটা সেনাপ্রধান জানতেন। এটা নানানভাবে নানান দায়িত্বশীল মুখ থেকে বেরিয়ে এসছে এবং এমনকি আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকেও বেরিয়ে এসেছে। তো সেনাপ্রধান যদিও তখন তা অস্বীকার করেছিলেন প্রথম পর্যায়ে যে তিনি জানতেন না যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন। তার এই বক্তব্য অন্যভাবে নেওয়ার কোনো কারণ নাই। ওই সময়ে তার এই মন্তব্য করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এবং শেখ হাসিনাকে যদি তিনি পালিয়ে যেতে সাহায্য করেও থাকেন, আমি বলবো এটি ছাড়াও তার কোনো গতি ছিল না। তার কারণ শেখ হাসিনা যেহেতু ওই সময় সেনানিবাসেও আশ্রয় নিতেন, তখন বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতো এবং নিঃসন্দেহে বাংলাদেশ যে অবস্থা, যে অগ্নিগর্ভের মধ্যে ছিল, তার চেয়ে আরও ভয়ঙ্কর কিছু ঘটতো যদি শেখ হাসিনাকে দেশ ত্যাগের জন্য ওই সময় ওই উদ্যোগটি না নেওয়া হতো। তো একটি পক্ষ বলছেন যে তিনি আওয়ামী লীগের স্পন্সর, তিনি আওয়ামী লীগের প্রধান বা সাবেক প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, তিনি আওয়ামী লীগের এজেন্ডায় বাস্তবায়ন করছেন। আবার আরেকটি পক্ষ বলছেন যে সেনাপ্রধান ইসলামপন্থী ফোর্সকে সহায়তা করছেন, এখানে জঙ্গিবাদ কায়েমের সুযোগ করে দিচ্ছেন। খেলা তো চলছে, নানান ধরনের খেলা চলছে। তো ভারতের গণমাধ্যম একটি পক্ষকে বেছে নিয়েছে। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে সেনাপ্রধানকে উৎখাতের ষড়যন্ত্রকারী বা সেনাবাহিনীতে কূ ঘটাতে যাওয়ার যে শীর্ষ কর্মকর্তা, তিনি আরও একটি বিশেষ শক্তি কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই শক্তি কেন্দ্রের কথাও আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না, এটি সেখানে উল্লেখ রয়েছে রিপোর্টটিতে। আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আনন্দবাজারের 30 জানুয়ারি যে প্রতিবেদনটি প্রকাশ করা হয় সেই সংবাদের, সেখানে সংবাদটির শিরোনাম ছিল সেনা অভ্যুত্থানের চেষ্টা, দিল্লির নজর। পরবর্তীতে প্রতিবাদ জানানোর পরে এই নিউজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে ইকোনমিক টাইমসের খবরটি এখনও পাওয়া যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেটি বলা হয়েছে যে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যুত্থান নিয়ে যে সংবাদ পরিবেশন করেছে তার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সিনেমার কল্পকাহিনীর মতন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশের শেখ হাসিনার শাসনকে সমর্থন করার জন্য এবং তার ক্ষমতা অব্যাহত রাখতে এক ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে। এই কৌশলের অংশ হিসেবে তারা তথ্য সংক্রান্ত মিথ্যা প্রচার চালাচ্ছে, যা মূলত বাংলাদেশের জনগণ এবং তাদের স্বাধিকার সংগ্রামের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণ এবং তাদের স্বাধিকার সংগ্রাম বলতে 5 আগস্টে গণ অভ্যুত্থানকে বোঝানো হয়েছে। যেটি ঘটুক না কেন, আমার মনে হয় যে সেনাপ্রধানকে নিয়ে
সত্য মিথ্যা নানান ধরনের গুঞ্জন তো আমরা শুনছি। আমি তো প্রথমে বললাম যে পক্ষ বিপক্ষ একটা শক্তি দাঁড়িয়ে গেছে, তবে এখনো পর্যন্ত সেনাপ্রধানকে নিয়ে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে, আমরা জানি না এর সত্যতা বা মিথ্যা, তবে মিথ্যা কতটুকু, তবে এটুকু বলতে পারি বাংলাদেশ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে কোনোভাবেই কোনো দিক থেকেই এখনো পর্যন্ত ষড়যন্ত্রের বাইরে যেতে পারেনি। নানান ধরনের খেলা চলছে এবং আমাদের সামনে যা কিছু সামনে ঘটে যাচ্ছেও নিকট অতীতে সুখকর কিছু নয়, সেগুলো রাজনৈতিক দিক থেকে হোক বা অন্য। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাইছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে, যে সার্জিস আলম বিয়ে করছে, হ্যাঁ এটা আসলে সত্য, এটা গুজব না, সত্যি সত্যি এই সমন্বয়ক সার্জিস আলম বিয়ে করেছে। তবে কাকে বিয়ে করছে এটা যদিও তেমনভাবে সোশ্যাল মিডিয়াতে এখনও প্রকাশ পায়নি, তবে যতটুকু জানা গেছে মেয়েটি একটি পদ্মাশীল এবং ধার্মিক এবং কোরআনের হাফেজকে বিয়ে করেছেন সার্জিস আলম। দয়া করে আপনাকে কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করেছিলাম। সম্পূর্ণ ভিডিও যারা দেখতে পাচ্ছেন তারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা ছিল কতটা গুরুত্বপূর্ণ। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।